নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচার শুভ বিবাহের এক নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। তো গল্পের শুরুতেই দেখা যাচ্ছে কাননবালা দেবী সুধা এবং তেজকে বলে যে আজ বিকেল 5টার মধ্যেই তোমরা বাড়িতে ফিরে যাবে। তখন সুধারা রাজি হয়ে যায়। ঠাম্মি তখন আরও বলে, তুমি আমাকে একটা কথা দিয়ে এসেছিলে নাতবো, তুমি আমার মায়ের আশীর্বাদের সেই নেকলেস ফেরত আনবে। তখন তেজ বলে, হ্যাঁ ঠাম্মি, আমরা আজ দ্বিধাগমনের সমস্ত অনুষ্ঠান সেরে বড় ঠাম্মির সেই পুষ্পরাগের নেকলেস নিয়ে অবশ্যই বাড়ি ফিরব। ঠাম্মি তখন বলে, বেশ, তাই যেন হয় বলে ঠাম্মি চলে যান। এদিকে পূজা তো তন্ন তন্ন করে ঘরের আলমারি খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই সেই হারখানা পায় না। তেজ তখন বলে, আপনি তো খুব বড় মুখ করে বলেছিলেন যে আপনার হারখানা নাকি এখানেই থাকলে। পূজা তখন বলে, হ্যাঁ আমি তো তাই ভেবেছিলাম, কিন্তু এখন তো খুঁজে পাচ্ছি না। তেজ তো খুব রেগে যায় আর বলে, ওটা আমার বড় ঠাম্মির আশীর্বাদ, ওখানে আমার বড় ঠাম্মির ইমোশন আছে, আর আপনি সেই হারখানা হারিয়ে ফেললেন। এই বলে তেজ তো খুব রেগে যায়। সুধা বলে, আপনি রাগ করবেন না, আমি খুঁজে দেখছি, এখানেই কোথাও হবে। তেজ তো আবারও রাগ করে, বলে, আমি রাগ করব না, কি বলছেন আপনি? ওটা আমাদের এতটা ইমোশন আমাদের ওর সঙ্গে জড়িয়ে আছে, বড় ঠাম্মির আশীর্বাদ রয়েছে ওখানে, আপনি বলছেন আমি রাগ করব না? আর এদিকে দেখা যায় জানলার পাশ থেকে আড়ি পাততে থাকে সুধার বৌদি, আর মনে মনে ভাবতে থাকে, এরা তো দেখছি হারখানার পেছনে একবারে উঠে পড়ে লেগেছে। সুধা তো কিছুতেই হার খুঁজে পায় না। সে তার মাকে এসেও বলে যে, মা, তোমরা যে নেকলেসগুলো পাঠিয়েছিলে তার মধ্যে একটা বক্স ওখান থেকে মিসিং ছিল, যেখানে বড় ঠাম্মির আশীর্বাদের সেই পুষ্পরাগের নেকলেসটা ছিল। সুধার মা তো শুনে খুব অবাক হয়ে যায়, বলে, মা, আমি আরও ভালো করে খুঁজে দেখছি, দাঁড়া, কোথাও আছে কিনা। তখন সুধা বলে, আমি দেখলাম মা, কিন্তু আমি খুঁজে পেলাম না। তখন সুধার মা তেজকে বলে যে, বাবা, আসলে বিয়ে বাড়ি তো, বুঝতেই পারছো, আচ্ছা ঠিক আছে, আমি আরও ভালো করে খুঁজে দেখছি, দিয়ে সুধার মা সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় পূজার বৌদি হারখানা সরানোর প্ল্যান করতে থাকে। বলে যে, এত হার ছেড়ে শেষমেশ ওই পাতলা হারখানাই বড় ঠাম্মির আশীর্বাদ হতে হলো না, আমাকে কোনো না কোনো ব্যবস্থা করতেই হবে, আমাকে হারটা সরিয়ে ফেলতেই হবে। এরপরে সুধার বৌদি তাড়াহুড়ো করে ব্যাগের মধ্যে নেকলেসটা ভরে নেয় আর বেরোতে যাবে কি সামনে তেজ চলে আসে। তেজ দেখে একটু অবাক হয় যে, কি ব্যাপার, উনি আমার কাছ থেকে কী লুকোনোর চেষ্টা করছেন, মনে মনে ভাবতে থাকে। অদিতি তখন মনে মনে ভাবে, এই রে, আমাকে দেখে ফেললো না তো। তখন বলে, জামাই, আমি না একটু বেরোবো, আমার একটু দরকার আছে বাইরে। বলেই বেরোতে থাকলে সুধা এসে পেছন থেকে ডাকে, বলে, দাঁড়াও বৌদি। সুধা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ বৌদি? তখন অদিতি বলে, মন্দিরে। সুধা বলে, তুমি মন্দিরে যাচ্ছ এই সময়? তখন বলে যে, হ্যাঁ, জামাইয়ের আসলে কালকে অত বড় একটা বিপদ গেল, তাই ভাবছি ঠাকুরের কাছে একটু গিয়ে প্রার্থনা করে আসি, একটু পুজো দিয়ে আসি। তখন বৌদি যেতে থাকলে সুধা বলে, দাঁড়াও বৌদি, আসলে আমার গয়নার বক্স থেকে একটা গয়না খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কি কোথাও দেখেছো? তখন বৌদি বলে, না তো, আমি তো দেখিনি, তবে তোর সমস্ত গয়না ঝিনুক একদম গুনে গুনে দেখে দেখে তোর বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল। সুধা বলে, হ্যাঁ, কিন্তু সেখান থেকে একটা গয়না কিছুতেই পাওয়া যাচ্ছে না। আর বৌদি তখন বলে, তাহলে তুই আমাকে কেন জিজ্ঞেস করছিস? এদিকে সুধার বৌদি তো নাটক করতে থাকে, তুই ঝিনুককে গিয়ে বল না, তুই আমাকে কেন বলছিস? সুধা তখন বলে, তুমি এত রেগে যাচ্ছ কেন, আমি তো শুধু এমনি জিজ্ঞেস করেছি। তখন সুধার বৌদি বলে, হ্যাঁ, এখন তো তুই বড়লোক বাড়ির বউ হয়েছিস, তাই আমাদের মতো গরিব মানুষকে তোর এখন চোর বলেই মনে হবে। আর এই বলে কাঁদতে থাকে আর অভিনয় করতে থাকে। এই বলে অদিতি বেরিয়ে যায়। তেজ তখন পুরো ব্যাপারটা দেখতে থাকে। তেজ তখন বলে সুধাকে, আজ ঠাম্মির সামনে আপনাকে কেন বাঁচিয়েছি জানেন? যাতে ঠাম্মির মনটা না ভেঙে যায়। ঠাম্মি অনেক আশা নিয়ে আজকে বসু মল্লিক বাড়ির বড় নাত বৌমা আপনাকে করেছে, এই বিশ্বাসটা যাতে ঠাম্মির না ভাঙে। আমি অনেকবার আপনার দোষটা ঢাকার চেষ্টা করেছি। ঠাম্মি অনেক বিশ্বাস করে ওই গয়নাগুলো আপনার পরিবারের হাতে তুলে দিয়েছিল। এ করেই হোক ওই নেকলেস আপনাকে খুঁজে বার করতেই হবে। যদি না বের করতে পারেন, আমি কিন্তু আপনাকে বাঁচাতে পারবো না। তখন বলে, যদি খুঁজে না বার করতে পারি তাহলে কি হবে মিস্টার বসু মল্লিক? তখন তেজ বলে, তাহলে আপনার দ্বিধাগমনের পর আর ওই বাড়ি ফেরা হবে না। সুধা তো খুব অবাক হয়ে যায়, তেজ চলে যায় ওখান থেকে বলে। তখন জেঠিমা এসে বলে, এ কি, তোমরা এখানে দাঁড়িয়ে আছো? ওদিকে যে পুজোর সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। সুধা এদিকে মনে মনে তেজের বলা কথাগুলোই ভাবতে থাকে। এদিকে রাস্তায় পূজার দাদা অদিতি অদিতি বলে ডাকতে থাকলে কিছুতেই অদিতি সাড়া দেয় না। এটা দেখে তো পূজার দাদা সুধার দাদা খুব অবাক হয়ে যায়। সুধার দাদা মনে মনে ভাবতে থাকে, এই সময় কি দরকার, অদিতি এই সময় মোড়ের দিকে কোথায় যাচ্ছে? এই সমস্ত কথা ভাবতে থাকে সুধার দাদা মনে মনে। এদিকে দেখা যায় বাড়িতে দ্বিধাগমনের পুজো শুরু হয়ে গেছে। সুধা তৈরি হয়ে চলে এসেছে পুজোতে। তেজও বসে পড়ে পুজোতে। সুধার মা বলে,
এরপর একটু তোমরা বিশ্রাম নিয়ে কিছু খেয়ে নেবে, কারণ এরপর তো তোমাদের আবার রওনা হতে হবে। তেজ সুধাকে বলে, আপনার কাছে ঠিক 3 ঘন্টা সময় আছে, বলেই চলে যায়। এদিকে ব্যাংক থেকে লোক আসে বাড়ির টাকা তোলার জন্য। সুধার জেঠু তখন এসে বলে, হ্যাঁ হ্যাঁ, টাকা তো রেডি আছে, আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি, বলেই লক্ষ্মী লক্ষ্মী করে ডাকতে থাকে। সুধার জেঠিমা আসে, সুধার জেঠিমা শুনলে বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। এদিকে তো দেখা যায় সুধার বৌদি এক গাদা টাকা হাতে নিয়ে ব্যাগে চট করে ভরে ফেলে। দেখে মনে হচ্ছে গয়নাটাকে বিক্রি করে দিয়ে এসেছে দোকান থেকে। ব্যাগে টাকাটা ভরার সময় একটা স্লিপ, একটা কাগজের টুকরো মাটিতে পড়ে যায়। এদিকে সুধার দাদা অদিতিকে প্রশ্ন করতে থাকে, কি ব্যাপার বলো তো, তুমি কোথায় গেছিলে? তখন সুধার বৌদি বলে, কেন, আমি তো সুধাকে বলে গেছিলাম আমি মন্দিরে গেছিলাম, দিয়ে চলে যেতে থাকে। তখন সুধার দাদা অবাক হয়ে যায়। এদিকে ব্যাংক থেকে আসা লোক বলে, কি ব্যাপার, এখানে তো 1 মাসের ইনস্টলমেন্টের টাকা নেই, টাকা তো কম আছে। সুধার মা তখন চিন্তায় পড়ে যায়। বাড়িতে ব্যাংকের লোক এসছে টাকা চাইতে, এদিকে জামাই বাড়িতে আছে, তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দেওয়ার চিন্তাভাবনা করে যাতে জামাই কিছু জানতে না পারে। কেয়াকে বলে, কেয়া তাড়াতাড়ি করে জামাইকে খাবারটা দিয়ে আয়, হ্যাঁ, বাইরে আসতে দিবি না। কেয়া বলে, আচ্ছা ঠিক আছে মা। এদিকে সুধার জেঠু বলে অদিতিকে আর কি, যে টাকার দায়িত্ব তো তোমার ছিল বৌমা, টাকা কম আছে বলছে, তাহলে কোথায় গেল টাকা? সুধার বৌদি তো শুনে পুরো অবাক হয়ে যায়, কি বলবে কিচ্ছু ভেবে পায় না। সুধা তখন প্রশ্ন করতে থাকে, টাকাগুলো কোথায় বৌদি? তার বৌদি বলে, টাকাগুলো কোথায় মানে, হয়তো বিয়েতে খরচ হয়ে গেছে। সুধা বলে, বিয়েতে তো সব টাকা ওনারা খরচ করেছেন, তাহলে টাকাটা গেল কোথায় বৌদি? সুধার বৌদি তখন বলে, একটা বিয়েতে কত খরচ তুই জানিস, কোনো আইডিয়া আছে তোর? লোকে একটা বিয়ে করতে পারে না, তুই তো দুটো বিয়ে করে বসে আছিস। শোন, সব কিছুর হিসেব না আমার কাছে আছে, হ্যাঁ। তখন ব্যাংকের লোক বলে যে ওসব হিসেব নিকেশ দিয়ে কিন্তু আমার কোনো কাজ নেই, টাকা যখন দিতে পারেননি আপনারা, তখন এই মুহূর্তে এই বাড়ি আপনারা খালি করবেন। সবাই এটা শুনে তো খুব অবাক হয়ে যায়। কেয়া তখন তেজের কাছে এসে বলে, জামাইবাবু আপনি এখানেই থাকুন, আমি আপনার খাবারটা নিয়ে আসছি। তখন তেজ বলে যে না, আমি পরে খাবো, আমার একটা ক্লায়েন্ট কল আছে। ঠিক সেই সময় বাইরে থেকে একটা চিৎকারের আওয়াজ শুনতে পায় তেজ। তেজ বলে, কি হচ্ছে বাইরে? কেয়া তখন বলে, না না, কিচ্ছু হচ্ছে না, আপনি এখানে থাকুন, কিছু হয়নি বাইরে। তেজ তখন বাইরে যেতে থাকলে চাইলে কেয়া আটকানোর চেষ্টা করে। তেজ না শুনে বলে, আমাকে দেখতে দিন প্লিজ। এদিকে বাড়ির লোক রিকোয়েস্ট করতে থাকে, অমলবাবু এদিকে মেয়ের জামাই আছে, একটু মেয়ের জামাই বাড়িতে আছে আর কি, একটু আস্তে কথা বলুন না। তখন ব্যাংকের লোক কিছুতেই কথা শুনতে চায় না। তেজ বাইরে চলে আসে, এসে সবটা শোনে। এদিকে অমলবাবু বলতে থাকে, এই তো কিছুদিন আগে আমাকে বললেন যে টাকার ব্যবস্থা নাকি হয়ে যাবে, একটা নাকি বড়লোক পার্টি পেয়েছেন, তাদের ফাঁসাতে পারলেই নাকি কাজ হয়ে যাবে, মেয়ের বিয়ে দিচ্ছেন বড় বাড়িতে, তারা নাকি দুহাত ভরে টাকা দেবে। এই সমস্ত কথা শুনে ফেলে তেজ। তেজ মনে মনে ভাবতে থাকে, এরা কী সব বলছে, আমি কি দেখছি। এদিকে অমলবাবু বলতেই থাকেন যে তো আপনাদের নাকি জ্যাকপট লেগেছে, টাকার নাকি বৃষ্টি হবে। এই সমস্ত কথা শুনে তো তেজ খুব অবাক হয়ে যায়। তেজ মনে মনে ভাবতে থাকে, বাড়ির মর্গেজের টাকা দেওয়ার জন্য বড়লোক পাত্র খুঁজছিলেন এনারা, এই জন্য সমস্ত মিথ্যে বলে এই বিয়েটা দিয়েছেন, আপনি এতটা লোভী, এই বলে মনে মনে ভাবতে থাকে। আর সুধার দিকে তাকিয়ে থাকে তেজ, মনে মনে ভাবতে থাকে, আপনি এত বড় প্ল্যান করেছিলেন। এদিকে ব্যাংকের লোক বাড়িতে এসে হুড়ামুস্তি শুরু করে দেয়, তারা ঘর থেকে সমস্ত মালপত্র ফেলে দেওয়ার কথা বলে। জেঠু কাকুতি মিনতি করতে গেলে জেঠুকেও ধাক্কা দিয়ে দেয়। সুধা রিকোয়েস্ট করতে থাকে অমলবাবুর কাছে, কিন্তু কিছুতেই শোনে না। সুধাকে দেখে তখন বলে, আচ্ছা আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার বিয়ে হয়ে গেছে, তা আপনি আমার সামনে হাত জোড় করছেন কেন, শ্বশুরবাড়ি থেকে কি টাকা দেয়নি নাকি? অমলবাবু বলে, এই সমস্ত তোমাদের রোজকার নাটক দেখতে দেখতে না আমি আর ভালো লাগে না, দিয়ে সব কিছু বাড়ির থেকে ফেলে দেওয়ার জন্য বলতে থাকে ব্যাংকের লোককে। এরকমটা না করার জন্য অনুরোধ করতেই থাকে। ব্যাংকের লোক বাড়ির থেকে সব জিনিস বের করে ফেলতে থাকে। তেজ দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। বাড়ির সবাই খুব কান্নাকাটি করতে থাকে। এরপর ঝিনুক ব্যাংকের লোককে কথা শোনাতে থাকলে ঝিনুককে তার দাদা আর ভাই মিলে আটকে নেয়। এরপরে সুধা রিকোয়েস্ট করতে থাকলে সুধাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তেজের এটা দেখে মোটেও ভালো লাগে না। তেজ তখন বেরিয়ে আসে আর ওই লোকটিকে এক চড় মারে। তেজ বলে, ওনার গায়ে হাত দেওয়ার সাহস কিভাবে হয় আপনার, মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনি জানেন না? এভাবে বাড়িতে ঢুকে গায়ে হাত দেওয়া কিন্তু আইনত অপরাধ। অমলবাবু পেছন থেকে এসে বলেন, এই কে রে তুই? তেজকে দেখে তখন অমলবাবু চিনতে পারেন, বলেন, স্যার আপনি? তখন বলে, স্যার অন্যায় হয়ে গেছে স্যার, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। তখন অমলবাবু বলেন, বসু মল্লিক পরিবারের বউ সুধা, আর আপনি এই বাড়ির জামাই? ঝিনুক বলে, ন্যাকামি করে আকাশ থেকে পড়ছেন একেবারে, খবরের কাগজ টাগজ দেখেন না নাকি? সমস্ত খবরের কাগজে তো দুদিন ধরে আমার দিদি আর জামাইবাবুরই খবর রয়েছে। অমলবাবু তখন বলেন যে, আমি আপনার পা ধরছি স্যার, বিশ্বাস করুন আমি জানতাম না যে আপনি এই বাড়ির জামাই, জানলে আমি কখনো এই কাজটা করতাম না। তেজ বলে, এখন জানতে পেরেছেন, তাহলে একটা কথা কান খুলে শুনে রাখুন, এরা কেউ এই বাড়ির বাইরে যাবে না, আর আজকের পর থেকে এই বাড়ির কোনো জিনিসে আপনারা আর হাত লাগাবেন না। ইজ দ্যাট ক্লিয়ার?
তখন অমলবাবু বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। আসলে অনেক মাস ধরে ওই বাড়ির মর্গেজের টাকা জমা পড়ছিল না, তো তাই আর কি। জানেনই তো ওপরতলা থেকে ভীষণ চাপ থাকে আমাদের উপর। তখন বলে, কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন সুদ সমেত। অমলবাবু তখন খুব খুশি হয়ে যান আর সব লোককে নিয়ে চলে যান। সুধার মা তখন বলে, জামাইয়ের সামনে এইভাবে আমাদের নাক কাটা গেল। সুধার জেঠিমা তখন বলে, নাকের চিন্তা না করে মাথার উপরে ছাদের চিন্তা কর। এই জামাইয়ের জন্যই যে আজ আমরা বেঁচে গেলাম, ওই ছেলেটাই তো আজ আমাদের বাঁচিয়ে দিল। সুধার বৌদি তো মনে মনে খুব খুশি হয়ে যায় আর বলে যে, দেখছো মা, জামাই মনে হচ্ছে সব দায়িত্ব নিয়ে নিয়েছে টাকা শোধ করার। এদিকে সুধার মার সেটা ভালো লাগে না, বলে যে জামাই আমাদের ধারের টাকা শোধ দেবে, কিন্তু কেন? সুধা মনে মনে বলে, সুধা এদিকে মনে মনে বলতে থাকে, যে আমার মুখ অবধি দেখতে চায় না তার কাছ থেকে আমি 1 টাকাও নেব না, কোনো দিনও না। তেজ তখন সুধার দিকে তাকিয়ে থাকে। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্ব ভালো লাগলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আগামী দিন আবার এরকম পর্ব পেতে একই সময় আমি ফিরে আসবো তোমাদের কাছে। দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। টাটা।